আর দাদি তো ওর সাথে তাল মেলানোর জন্য আছেই। যে মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করতে পারে সে মেয়েকে রেখে কি হবে। স্মৃতির দাদি গ্রামের সেকেলের মানুষ, চিন্তা ভাবনা আগের যুগের মতো, মেয়েদের বউদের ট্রিটও করে তেমন। যাই হোক, স্মৃতি সেই দুপুর থেকে রিজবিকে হাজারটা কল দিয়ে চলেছে, সাথে ভুরি ভুরি মেসেজ। স্মৃতি এসে জানতে পেরে কুয়াশাকে বলে, এরপর দুজন মিলে সামনে শিশির রিজবিকে কল মেসেজ দেয়। স্মৃতি রিজবিকে সমানে কল দিয়েছে, কুয়াশা শিশিরকে দিয়েছে। কুয়াশা নিজে প্রথমে ট্রাই করে না পেরে নিহারের সাহায্য নিয়েছে। রিজবিকে ছাড়া কিছু সম্ভব হবে না। স্মৃতি চায় রিজবি কিছু একটা করুক, তার নিজের দ্বারাই সম্ভব হবে না। স্মৃতিকে তৈরি করে দেয়া হয়েছে, কেঁদেছে, ভেবেছে বিয়ের জন্য কেঁদেছে, তবু জিজ্ঞেস করেননি কেউ। আর মাকে যদিও একটু ভরসা করে, তিনিও কাছে আসেনি। ছেলেপক্ষ আসার আগেই শিশির আর রিজবি এলো। রিজবি ওর বাবা মাকে জানিয়ে দিয়েছে, ওনারা বিষয়টা জানতেন। স্মৃতির বাবা আর মা সম্বন্ধ নিয়ে আসবেন বলেছে। কিছুক্ষণের মাঝে কুয়াশাকে নিয়ে নিহার এলো। ওরা একসাথে বাড়ির মধ্যে ঢুকলো না। নিহার আর রিজবি নিচে থাকলো, কারণ আগেই ওরা গেলে ঘেটে হয়ে যাবে বিষয়টা। কুয়াশাকে সকলেই চেনে, এছাড়া শিশিরের কথাও টুকটাক জানে স্মৃতির বাবারা। একতলা বিশিষ্ট ফ্ল্যাট স্মৃতিদের, বসার ঘরে বসে আছে বাবারা। দেখে তার সাথে কথা বলে, শিশির সালাম দিয়ে পরিচয় দেয়। ঈশা এখনো আসেনি, সে আসছে। শিশির সালাম দিয়ে পরিচয় করলো প্রথমে। উনারা ভদ্রতা দেখিয়ে বসতে দিয়ে নাস্তা পানির আয়োজন করলেন। শিশির ভাবছেন কিভাবে শুরু করবে। কুয়াশা স্মৃতির কাছে চলে গেছে। কিছুক্ষণ ভাবার পর শিশির স্মৃতির বাবার উদ্দেশ্য করে ডাকলো, বলল, আঙ্কেল, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে পারি? স্মৃতির বাবা বিষয়টা প্রথমে বুঝে নিলেন, তারপর তিনিও ভদ্রতা রেখে বললেন, অবশ্যই, দ্বিধা ছাড়া বলো। পাশে স্মৃতির চাচু ছিল। শিশির অবশ্য ইচ্ছে করলে চাচুর সামনেও বলতে পারত, কিন্তু সে ভেবে নিল আগে যাদের মেয়ে তাদের বলবে। ওনারও বিষয়টা বুঝতে পারলে আর কোনো টেনশন থাকবে না। বিষয়টা আসলে জটিল হয়ে গেছে। যেখানে পাত্রপক্ষ আসবে আর সব ঠিকঠাক, সেখানে কোনো জারিজুরি খাটবে কিনা জানা নেই, তবুও সর্বশেষ চেষ্টা করতে হবে। শিশিরের ভাব ভঙ্গিতে এনারা বুঝলেন একান্ত একা কথা বলবে। তাই স্মৃতি দুটা চাচতো ভাই, স্মৃতির বড় ভাই আর চাচা চলে গেছেন। শিশির নিজেকে সামলে নিল, এরপর সব খুলে বলল। শিশির রিজভি আর স্মৃতির রিলেশনের কথা হাইড করেছে, শুধু পছন্দ করে রিজভি এরকমটা জানিয়েছে। সবটা শুনে স্মৃতির বাবা হতবাক হলেন। এও ভাবলেন এখন এসব বলে কি হবে, ওই ছেলেও ভালো, তার থেকে বড় কথা তারা আসছে, পাকা কথাও হয়েছে। শিশির এসব শুনে এবার সবটাই বলে দিল উপায় না পেয়ে। তা না হলে বুঝবে না, বুঝেছে সে। এবার স্মৃতির বাবা একটু রাখলো, মেয়ে তার শাসনের বাহিরে ভেতরে ভেতরে এত দূর। শিশির বুঝলো বোধহয় বিষয়টা, সে আবার বলল, একা দেখেন আঙ্কেল, একটা ছেলে মেয়েরা বড় হলে তাদের পছন্দ অপছন্দ বলে একটা জিনিস তৈরি হয়, আর সেই পছন্দ অপছন্দকে প্রাধান্য দেওয়া উচিত পরিবার ও অভিভাবকদের। আমরা ছেলে মেয়েরা এখন অ্যাডাল্ট, এটা বলছি না যে অ্যাডাল্ট হয়ে গেলে পরিবারের অধিকার থাকে না, থাকে, অবশ্যই থাকে। বাবা মা তাদের সন্তানকে কষ্ট করে মানুষ করেন, তাদের অধিকার থাকে ভালো মন্দ দেখার। কিন্তু আঙ্কেল, অনেক সময় পরিবারের দ্বারা কিন্তু ভুল হয়। পরিবারের চাপে পড়ে সন্তানরা মুখ বুঝে সব মেনে নেয়, তাদের মতামত দিতে পারে না। আঙ্কেল, এমন বিয়েও এই সমাজে অহরহ আছে যেগুলো পরিবারের দ্বারাই হয়, কিন্তু মেয়েরা সুখী হয় না। কত শত ডিভোর্স হচ্ছে, তাহলে কি পরিবারের দ্বারা ভুল হয় না বলেন? আবার এমন বিয়েও তো কত শত আছে, মেয়ের পছন্দ থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। এমন হয় না বলেন? এখন যদি বলেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, মেনে নিয়ে মানিয়ে নিয়ে চললে সব ঠিক হয়ে যাবে, তো আমি বলবো হ্যাঁ, হবে হয়তো ঠিক, কিন্তু স্মৃতি যে মেনে নিয়ে মানিয়ে চলে কতটুকু সুখী হবে সেটা বলতে পারবেন? আঙ্কেল, মনের উপর জোর খাটে না। হয়তো স্মৃতি মানবে, কয়েক বছর সংসার করার পর সবটা নিয়ন্ত্রণে আসবে, সংসারের চাপে পড়ে সবটা মানতে শিখে যাবে। কিন্তু এটা বলতে পারবেন আপনার মেয়ে ভালোবাসা দিয়ে সংসার করতে পারবে, ভালোবেসে মন থেকে মেনে নিয়ে সবকিছু মানতে পারবে? আঙ্কেল,
স্মৃতি রিজভিকে ভালোবাসে। ওদের বিয়ে হলে ওরা ভালোবাসা দিয়ে সংসার করতে পারবে। আপনার মেয়ের বিয়ে হলে আমার বন্ধুরও বিয়ে হবে, সেও সংসার করবে অন্য কোনো মেয়ের সাথে। কিন্তু এই যে তার সুপ্ত চাওয়াটা, স্মৃতি, এটা কিন্তু থেকে যাবে। এবং একই ঘটনা আপনার মেয়ের সাথেও হবে। এই সুপ্ত চাওয়াটা ওদের ঘুরে ঘুরে খাবে। ভাববে, একটা বার যদি পরিবার বুঝত, জোর করে বিয়ে দিলে সমস্যা নেই, কিন্তু তারা এই কাপড়কে পছন্দ করে। এই পছন্দটা না থাকলে কোনো সমস্যা হতো না। জোর করে বিয়ে দেওয়ার পর মেনে নিয়ে সংসার করতে করতে ঠিক হতো। আঙ্কেল, আপনি বাবা, নিশ্চয়ই চাইবেন না আপনার মেয়ে এমন কোনো আফসোস নিয়ে সারা জীবন থাকুক। ক্ষতি কি আঙ্কেল ওদের পছন্দ অনুযায়ী বিয়ে হলে? এখনো তো কিছুই হয়নি, শুধু দেখাশোনা চলছে। আপনি চাইলে সব সম্ভব। বাবা হিসেবে একটু তো স্যাক্রিফাইস করতেই পারেন, তাই না? আঙ্কেল, ছেলেমেয়েরা পছন্দ করলে কোনো পাপের কাজ হয় না, যদি না পরিবার বাধা হয়। তারা পছন্দ করেছে, এখন আপনারা মেনে নিয়ে যদি সবটা সুন্দরভাবে এটা শেষ করেন, তো এটা একটা মহৎ কাজ হবে। আর যদি না মেনেন, এটা ওদের অবৈধতা হবে। আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন ভবিষ্যতে ওরা একে অপরকে ছাড়তে পারবে? যদি বিয়ের পরেও ওরা সম্পর্ক চালিয়ে যায় বা সব ছেড়ে ছুড়ে চলে যেতে চায়? আমি কথার কথা বলছি। যদি আমার বন্ধুর স্মৃতি কেউই এমন না, আর করবেও না এমন কিছু। তবু আঙ্কেল, হয়তো এরকম অহরহ আমার দুঃখে কষ্টে যদি নিজের ক্ষতি করার চেষ্টা করে, তখন কি সেটা সমাধান পাবেন? আঙ্কেল, ভালোবাসা মানুষকে সব করাতে বাধ্য করে। আমাদের এই আপডেট যুগে এখন এগুলো অহরহ চলছে। যদি এগুলো বলে ঠিক হচ্ছে না, আপনি করুজন, তবু বলছি দুটো সুন্দর জীবনের জন্য। আঙ্কেল, আপনার এই আপডেট যুগের বাবা মা বিষয়টা একটু বুঝে সিদ্ধান্ত পাল্টালে দুটো জীবন সুন্দর একটা নাম পাবে। অনেকক্ষণ এক নাগারে কথা বলে হাঁপিয়ে উঠল শিশির। থামল সে। ওদিকে স্মৃতির বাবা বিস্ময় নিয়ে চেয়ে থেকে কথাগুলো শুধু শুনে গেলেন। গভীর ভাবনায় মগ্ন তিনি। শিশিরের প্রতিটা কথা মনে ধরেছে উনার, তাই ভাবনাতে ব্যস্ত। ভাবনার মাঝে শিশির আবার বলল, আঙ্কেল, রিজভি আমার সাথে আইন নিয়ে পড়াশোনা করেছে। আমাদের দুজনের ভবিষ্যৎ কল্পনা একরকম। ইনশাআল্লাহ, আল্লাহর সহায় হলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারবো। এছাড়া আমার বন্ধুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, যথেষ্ট সচ্ছলতা। তবে সমস্যা কি? আপনাদের মতামত পেলে আমার বন্ধুর অভিভাবক আসবেন। কিন্তু ছেলেপক্ষ চলে এসেছে প্রায়। এখন আমি কি করতে পারবো? এখানে মান অপমানের ব্যাপার আছে। আমি এমন কিছু করতে পারি না, ওনারা অপমানিত হবেন। আঙ্কেল, সেটা না হয় সুন্দরভাবে হ্যান্ডেল করা যাবে। আপনি শুধু এদিকের মতটা দিয়ে দেন, ওদিকে আমি সামলাবো। একটু ভরসা করেন প্লিজ। আপনার বড় ভাই ও মায়ের সাথে আপনি কথা বলে সিদ্ধান্ত নেন প্রয়োজনে। শুধু মতামতটা দেন, বাকিটা আমার দায়িত্ব। স্মৃতির বাবা খুবই গভীর চিন্তায় পড়েছেন। শিশির যে এত সুন্দর করে ব্রেনটা ওয়াশ করলো, এখন তিনি দ্বিধায় পড়েছেন। তিনি সম্পূর্ণ কথা শুনে মনে মনে শিশিরের তারিফ করতেও ভুললেন না। এও ভাবলেন শিশিরের বন্ধুও ঠিক একই প্রকৃতির হবে। কিন্তু তিনি পড়লেন দোটানায়। বাবা মা হিসেবে মেয়ের সুখের কথাটাও ভাবা উচিত। এদিকে কথা দিয়েছে, সেটা কি করবে ভাবছেন। রিজভির বিষয়ে শিশির যা যা বলল তা থেকে বোঝা যায় রিজভি যথেষ্ট সুপাত্র এবং ওই ছেলের থেকে সুপাত্র। তিনি শিশিরকে বলল, আমি ওদিক থেকে আসছি। শিশির সম্মতি দিলে তিনি উঠে গেলেন। শিশির একা একা বসে থাকলো। টেক্সট করে সবটা রিজভিকে বলল। তারা নিচে একটা দোকানে বসে আছে। এদিকে কিছুক্ষণ পরে স্মৃতির বাবা সহ চাচু, দাদি এবং ভাইরা এলো। সবটা বুঝিয়ে বলেছেন। সুপাত্র রিজভিকে এক কথায় বলা চলে, বেটারের থেকে বেটার পেলে কি আর কেউ ছাড়তে চায়? কিন্তু সকলের চিন্তার কারণ হলো পাত্রপক্ষের নিয়ে। শিশির আশ্বস্ত দিল সেটাও সে হ্যান্ডেল করবে, না পারলে তার ভাই তুষার হ্যান্ডেল করবে। শিশিরের কথাতেই থাকলো সকলে। পাত্রপক্ষের সাথে ইচ্ছে করলে শিশির ফোনে কথা বলতো, কিন্তু সেটা থেকে সামনাসামনি বলাটা ভালো হবে বলে মনে করলো শিশির। 5টার পর পাত্রপক্ষ এলো। স্বাভাবিকভাবেই সকলকে আপ্যায়ন করা হলো। এরই মাঝে স্মৃতির বাবা পাত্রের বাবাকে সবটা জানালেন। সব শুনে বেজায় রাগলেন তিনি। কারণ তারা এসেছে বিয়ের মতো করে, মেয়ে তাদের পছন্দ। এতদিন কেন জানায়নি? মেয়ের মত না নিয়ে বিয়ের কথা বলেও এ কেমন বাবা মা? আর এতদিন মত দিতে চায়নি, তবে আজ কেন? আদিক্ষেতা। এসব ভেবেই রাগলেন। বিষয়টা দুপুরেও জানালে
তারা আসতো না। শিশির এবার না পেরে স্মৃতির বাবার থেকে অনুমতি নিয়ে পাত্রের সাথে আলাদা কথা বলতে চাইল। ছেলেটা নেহাত ভদ্র, শিক্ষিত, তাই চুপচাপ মানল। শিশিরের সাথে গেল। কিছুক্ষণ পর ফিরেও এলো। এসে বাবা মায়ের সামনে বলল, বাবা, ওনারা সব থেকে বড় ভুল করেছেন বিয়ের মতো একটা জিনিসে মেয়ের মত না নিয়ে। এটা ওনাদের উচিত হয়নি। যে সংসার করবে তার থেকে মত নেওয়াটা একান্তই প্রয়োজন ছিল। তবে সেটা ভুল যখন করেছেন, সেই একই ভুল আমি করতে চাই না। আমি এই যুগের ছেলে হয়ে বিষয়টাকে হেলাফেলা মনে করতে পারি না। এছাড়া তোমরা এসেছ মেয়ে দেখার মতো করে। এখানে আয়োজন করে বিয়ে করতে আসিনি আমি। মেয়ে দেখে পছন্দ না হলেও বিয়ে হতো না, সেখানে বিষয়টা একই দাঁড়ায়। এখানে জোর জবরদস্তির কোনো কিছু নেই। আঙ্কেলরা ভুল করে ফেলেছেন, সেটাকে আমাদের মেনে নিয়ে বোঝা উচিত। আমি জানি আমার বাবা মা শিক্ষিত, এসব বুঝবে। আমরা উঠি তবে। ছেলের কথায় পাত্রের মা বাবা খুশি হলেন। এটাও বুঝলেন তারা রাগবাগ করে কিছুই হবে না। সংসার যারা করবে একান্তই তাদের বিষয়। এসব যথেষ্ট বড় ছেলে মেয়েরা। বিদায় নিয়ে ওনারা চলে গেলেন। যাবার আগে শিশিরের সাথে পাত্র হাসি মুখে কথা বলে গেল। শিশির ধন্যবাদ জানাতে ভুলল না। ছেলেটাও উল্টো ধন্যবাদ জানাতে ভুলল না, কারণ বিষয়টা আগের থেকে বলে ভালো করেছে। আর শিশির খুব সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিয়েছে। ওনারা চলে যেতেই সবকিছু স্মৃতিদের জানানো হলো। রনি তো শুনে কুয়াশার কাছে গিয়ে স্মৃতিকে বলল, তুই তলে তলে টেম্পু চালাতি? এ কথা শুনে স্মৃতি রনিকে মারে। ঈশাও চলে এসেছে। তারা হাসাহাসি করছে। সেখানে স্মৃতির কাজিন সহ ভাবিরা আছে। স্মৃতির আনন্দ দেখে কে কুয়াশাকে জড়িয়ে ধরে শিশিরের নামে গুনগান করেই চলল। কুয়াশা শুধু হাসলো। তার বরটা বুঝদার বলেই তো এতটা আপত্তি থাকা সত্ত্বেও আজ তারা সংসার করতে পারছে। এদিকে শিশির স্মৃতির বাবা মায়ের কাছে শুকরিয়া আদায় করে রিজভিকে সব জানালো। তার বাবা মাকে আসতে বলে দিল। শিশিরের প্রতি খুবই সন্তুষ্ট স্মৃতির বাবারা। বুঝদার ছেলে এত সুন্দর করে সবটা হ্যান্ডেল করলো যে কেউ কোনো বিরক্তি করার সুযোগটুকুও পেল না। এমনকি স্মৃতির রাগে চাচা আর দাদিও না। বুড়িটা বেশ লোভ আছে। ভালো পাত্রের কথা শুনে মুখে কুলুপ পেতেছে। চাচাটাও মানলেন, কারণ যাদের মেয়ে তারা যদি নাকচ করে তো কি আর করার। শিশির এই জন্যই আগে স্মৃতির বাবার সাথে কথা বলেছেন, যেন সবটা সুন্দরভাবে হ্যান্ডেল হয়। 6টা বেজে গেছে। রিজবি কথা বলে নিহার আর রিজবিকে বাড়ির মধ্যে এনেছে শিশির। রিজবিকে দেখে সত্যি মুগ্ধ হয়েছেন স্মৃতির বাবারা। একদম শিশিরের মতো করেই কথা বলে। কার্বন কবে বলা যায়, মুগ্ধ না হয়ে পারলেন না উনারা। ছেলে সেই লেভেলের পছন্দ হলো সকলের। এখন রিজবির বাবা মা আসলেই কথা বলবেন। শিশিরা বসার ঘরে বসে নিজেদের মতো করে কথা বলছে। রিজবি তো পারলে এখানেই ধরে শিশিরকে জড়িয়ে ধরে চুমু বর্ষণ শুরু করত। সেটা বলাতে 3জন হাসাহাসি করছে। সে সময় দৌড়ে কুয়াশা এসে ধারাম দিয়ে শিশিরের পাশে সোফায় বসে পড়ল। শিশির টের পেয়ে মৃদু থমকে উঠল। এই, দৌড়াচ্ছিস কেন? আর এটা অন্যের বাড়ি, দেখছিস না? কুয়াশা শিশিরের কথায় পাত্তা দিল না। সে তো আনন্দে আটখানা। ফিসফিস করে শিশিরের কানের কাছে মুখ নিয়ে বলল, চুমু খেতে ইচ্ছে করছে। শিশির ভাবাচাকা খেয়ে ভোরকে তাকালো। বলে কি এ মেয়ে? শিশির কিরমির করে সেও ফিসফিস করে বলল, গোবর ঠাসা, যাবে এখান থেকে। আরে সত্যি, এখন ভাইয়ারা না থাকলে সত্যি আগে চুমুর বর্ষণ ঘটাতাম। ইস, আমার বরটা এত সুন্দর কেন? ফিসফিস করে বলে মুখ ঢাকলো। ওদিকে রিজবির কথায় ব্যস্ত, এদিকে কথা শুনতে পারছে না। অতি আস্তে একে অপরের কানের কাছে বলাতে ভ্রুকুচকে শিশির একই ভাবে বলল, রাতে দেখবো তোর চুমুর বর্ষণ। কত প্রকার বর্ষণ ঘটাতে পারিস। বর্ষণ ঘটিয়ে যদি প্লাবন না বানাতে পারিস, তবে তোর উপর আমি তুষারপাত ঘটাবো। কুয়াশা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে কি তেমন কিছু বলেছে নাকি? এ ছেলে যখন বলেছে তখন করিয়ে ছাড়বে। কথার কথা বলতে গিয়ে নিজেই ফেসে গেল। ধুর, বলে কুয়াশা উঠে ধেই ধেই করে আবার স্মৃতির ঘরের দিকে গেল। শিশির ওর যাবার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে মিটমিট করে হাসছে। রিজভি মা বাবা আসলো সন্ধ্যার পর। এসে স্মৃতিকে দেখলেন। তাদের পছন্দ হয়েছে স্মৃতিকে। বিয়ের কথা বলতে
স্মৃতির চাচা জানালেন ওনারা পারলে আজই আকত সেরে ফেলবে। এই কথাই রিজবির বাবা মা রিজবির থেকে মতামত নিয়ে মত দিলেন। রিজবির কোনো সমস্যা নেই, সেও আর নামহীন সম্পর্ক চালাতে চায় না। সুযোগ যখন পাচ্ছে তবে সমস্যা কি? তার বাবা বললেন সমস্যা হবে না, তিনি একমাত্র ছেলের বউকে রাখতে পারবেন। কিন্তু উনাদের এই ভাবনার মাঝে স্মৃতির বাবা জানালেন মেয়ে তাদের একটা তারা আকত করে রাখবেন, পরে বিয়ে উঠাবে, ততদিনে স্মৃতি তাদের কাছেই থাকবে। স্মৃতির বাবার কথাই রিজবির বাবা জানালেন তাহলে বিয়ে উঠানোর কাজ রিজবির পড়াশোনার পর উঠাতে। এই কথায় কোনো দ্বিরুক্তি করল না কেউ, সকলে মত দিলেন একেবারে মেয়ের বিয়ে উঠিয়ে শ্বশুরবাড়ি পাঠাবেন। রিজবির আর স্মৃতির আকত করার জন্য কাজে ডাকা হয়েছে। টুকটাক কিছু আত্মীয়দের ডাকা হলো। রিজবির বড় বোন আর তার স্বামী এসেছে। ছোট বোন আসতে পারবে না, তার বাড়িটা দূরে। রিজবির একটা ফুপু আছে, তার স্বামী এসেছে, অর্থাৎ কেউ বাড়িতে যায়নি। রিজবির বেচারা ভাবেইনি পরীক্ষার হল থেকে বেরিয়ে এত কিছু হয়ে যাবে, আবার বিয়ে পর্যন্ত হয়ে যাচ্ছে। ভাবা যায় রাত 9টার দিকে রিজভি আর স্মৃতির আকত সম্পূর্ণ হলো। সকলে আলহামদুলিল্লাহ পড়ল। শিশির সহ নিহার রিজভিকে পাশে থেকে অভিনন্দন জানালো। স্মৃতি লজ্জায় লাল নীল হচ্ছে, ভাবে লাগছে। তাদের ইচ্ছে আকাঙ্ক্ষা পূরণ হলো। রিজভি প্রশান্তিময় হাসল, সে তার রসমালাইকে পেয়ে গেছে। বিকেলে মনে হচ্ছিল আজ বোধহয় অন্তরটাই হারিয়ে ফেলবে, আত্মাটা বেরিয়ে যাবে। স্মৃতিকে এই কয় মাসের মধ্যে সে অনেক ভালোবেসে ফেলেছে। মেয়েটা সব সময় নরম সরম হয়ে থাকে, কথা বলে কি সুন্দর মিষ্টি মিষ্টি করে। সে সত্যি রসমালাই, দেখতেও এবং কাজেও। ভেবে হাসল রিজভি। স্মৃতি আর রিজভির জীবনের নতুন ক্ষণ শুরু হয়ে গেছে। তারা এখন স্বামী স্ত্রী, দুজন দুজনের দিকে তাকায়। অমায়িক হাসল রিজভি। স্মৃতির প্রচুর লজ্জা করছে, চোখ নামিয়ে নিল। কুয়াশা, ঈশা, রনি হাসছে ওদের কারবার দেখে। রাত 10টায় পার হয়ে গেল। স্মৃতির বাড়ির সকলে ঠিক করেছে রিজভিকে আজ রেখে দেবে। ভালোভাবে পরিচয় হলো না, হুট করে বিয়েটা হয়ে গেল। শুধুমাত্র কিছু সময়ের এবং কথার উপর ভিত্তি করে বিয়েটা দিলেন। একমাত্র মেয়ের কথা ভেবে, তার সুখের কথা। ভালোভাবে খোঁজ খবরটাও নিতে পারেননি। যদিও স্মৃতির বাবা মা বুঝেছেন ছেলের ওনারা ভালোই পেয়েছেন, মেয়ে সুখে থাকলেই হলো। শাসন করে এতটা বছর লালন পালন করেছে, মেয়ের ভবিষ্যৎটা না হয় নিজের পছন্দ মতোই হোক, ক্ষতি কি তাতে? এদিকে শিশিররা তা শুনে রীতিমতো মজা নিতে লেগে গেছে। এক প্রকার রিজভিকে সব পেরে ধরেছে, বেচারা পড়েছে গ্যারা কলে। শিশির টিপকুনি কেটে বলল, এই দোস্ত, তোর কপাল খুলে গেল রে। বিয়ে করলি, আবার শ্বশুর বাড়ি বাসর করার সুযোগও পেয়ে গেলি। আরে তোর শ্বশুর শাশুড়ি তো তোর কপাল খুলে দিল রে, মেয়ে জামাইয়ের বাসরেরও ব্যবস্থা করে দিল। রিজভি কটমট করে তাকালো শিশিরের দিকে, কিছু বলতে পারল না, কারণ আজ তার পালা এসেছে। সে এতদিন সুযোগ বুঝে টোপ দিয়ে এসেছে। নিহার ঠোঁট টিপে টিপে হাসছে। শিশির তার মতো মজা নিয়ে চলেছে একের পর এক। রিজভিকে রাখবে শুনে রিজভির বাবা চলে যাবে ঠিক করলেন। ফুপা বোনেরাও চলে যাবেন বলেছেন। সকলকেই থাকার কথা জানালেন স্মৃতির বাবারা, কিন্তু কিছুতেই রাজি হলেন না রিজভির বাবা মা। অবশেষে ঠিক হলো সকলে চলে যাবেন, শিশির কুয়াশাকে রাখবেন। শিশির কুয়াশার রাতটা থেকে যাবে। ওরা মানা করেও কাজ হলো না, জোর করে রাখলো। এছাড়া স্মৃতি রিজভিও জোর করলো। 11টার পর নিহার চলে গেল রিজভির বাবাদের সাথে। ঈশা রয়ে গেল কুয়াশাদের সাথে। রাত প্রায় 12টার দিকে কিছু নিয়ম কানুন পালন করে রিজভিকে স্মৃতির ঘরে দেয়া হলো। স্মৃতিকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজানো হয়েছে। মেয়েটাকে আজ একটু বেশি মিষ্টি লাগছে। দুপুর থেকে যে ঝড়টা গেল, দুটি মনের উপর এক মুহূর্তের জন্য দুটি মন ভেঙে যেতে নিয়েছিল। দুটি মন আলাদা হয়ে গেছিল। আল্লাহ চাইলে কিনা পারে, সব ভাগ্যের পরিহাস। আজ যদি রিজভির সাথে স্মৃতির ভাগ্য জোড়া না থাকতো, হাজার কোনো জারিজুরি খাটতো না। তাদের আশা পূরণ হয়েছে। নিয়তিতে যদি না থাকতো, হাজার ভালোবাসে
কি হবে, ভাগ্যর উপর কি জারিজুরি খাটতো না। রিজভী তার রসমালাইকে হারাতো, স্মৃতি নিয়তি মেনে অন্য সংসার করত। ভালোবাসা না থাকলেও জোর করে বাসতে হতো, কিন্তু সুপ্ত চাওয়া দুজনের মনে থেকেই যেত। পরিবার মানাতো একটা অছিলা মাত্র। পরিবার না মানলেও যদি রিজভী স্মৃতির নিয়তিতে এক হওয়ার থাকতো, তবে সেটা কারবি সাধ্য থাকতো না তাদের মিলনে বাধা হবার। যে করেই হোক, যেভাবেই হোক, মিলন তাদের হতোই। নয়তো একটা শাসন করা পরিবার কি করে মেনে নিল? এটা নিশ্চয়ই হবারই ছিল। রিজভীর স্মৃতি আজ যতবার আল্লাহকে ডেকেছে, দুজন দুজনকে না পেলে বোধহয় কাচের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। রিজভী পরীক্ষা হল থেকে যেমন ছিল তেমনই বেরিয়ে এখানে এসেছে, বাসাতেও আর যায়নি, আর চেঞ্জও করতে পারিনি। বিয়েটা হয়েছে তেমন অবস্থাতেই, তাই স্মৃতির বাড়ি থেকে আপাতত ড্রেসের ব্যবস্থা করেছে। অনেক রাত হয়ে গেছে, মার্কেটের দোকানগুলো বন্ধ, নতুন কিছু কিনতে যেতে পারিনি। জানিয়েছে সকালে মেয়ে জামাইকে কিছু কিনে এনে দেয়া হবে, তাই এখন লুঙ্গি আর টি শার্ট দেয়া হবে রিজভীকে রাতে পরার জন্য। রিজভী স্মৃতির ঘরে ঢুকে বসে আছে বিছানায়। স্মৃতি বাহিরে ছিল, মাত্রই আসলো, সাথে করে রিজভীর জন্য লুঙ্গি টি শার্ট এনেছে। মা এগুলোই দিয়েছে। এসে দরজার সামনে থেকে দুজনের চোখাচোখি হলো। ধুক করে উঠল দুজনের বুক। তাকিয়ে রইল কিছু পল। স্মৃতি লজ্জায় মাথা নুয়ে ভেতরে ঢুকে এগিয়ে গিয়ে সালাম দিল। রিজভী সালাম নিয়ে ফেরত সালাম দিল। স্মৃতি সালামের জবাব দিয়ে মায়ের বলা কথাগুলো বলল আর রিজভীকে চেঞ্জ করতে বলল। রিজভী সবটা শুনে বলল, সমস্যা নেই, এতেই চলবে। নিজেই ভাবিনি আজই আমার বিয়ের কপালটা খুলে যাবে। এখন লুঙ্গি পরে শ্বশুর বাড়ি, তাও আবার আমার বউয়ের ঘরে, থুড়ি বাসর ঘরে রাত কাটাবো। রিজভীর লাগাম ছাড়া কথা শুনে স্মৃতির পুরো অন্তর কায়া কেঁপে উঠল। হাতুড়ি পিটা শুরু হলো বুকে, কিছু বাড়ি দিচ্ছে বুকে। লজ্জায় কান মুখ লালাপ হয়ে উঠল, শিউরে উঠল শরীর, কাটার ন্যায় বিঁধল লোমগুলো। রিজভী হাসলো, আপাতত বউকে লজ্জা দেয়া থেকে দূরে রাখলো। স্মৃতির হাত থেকে জিনিসগুলো নিয়ে বিছানায় রেখে স্মৃতির কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। ইমোশনাল হয়ে উঠল দুটি মন। স্মৃতি শব্দহীন কেঁদে দিল। হে জড়িয়ে ধরাতে আবেগ ছিল। রিজভী বুঝিয়ে দিল তা স্মৃতিকে। অনেক সাধনা করে পেল তার রসমালাইকে। স্মৃতি বুঝে রিজভীর শার্ট খামচে ধরল, মিশে যেতে চাইল রিজভীর বুকে। ছাড়বে না আর, ছাড়লেই যদি হারিয়ে যায়। স্মৃতি কান্না করতে করতে মিষ্টি কণ্ঠে বলল, স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে সব, কল্পনাও করিনি আজ আপনাকে পাবো। পরিবার সবসময় শাসনে রেখেছেন, দাদি সবসময় নরম থাকতে বলেছেন, ব্যবহার নরম রাখতে বলেছেন, উগ্রতা হতে দেননি। সবসময় জানিয়েছেন মেয়ে মানুষ নরম মাটির হয়ে থাকতে হয়। এইসব ছোট থেকে পেয়ে পেয়ে নিজের ভালো মন্দ কোনো মন্তব্য মত দিতে পারিনি। রাগী বাবার উপর জোর খাটানোর সাধ্যই আমার ছিল না। চাচুও এক কথার মানুষ, বাড়িতে দাদি যা বলবেন তাই। এসবের বাহিরে আমার ক্ষমতা ছিল না কিছু বলার। অনেক সময় মত দিতে পারতাম, অনেক সময় পারতাম না। মা যদিও একটু সুযোগ দিতেন, কখনো সাহস করতেন না বাবার উপর। আমারও ইচ্ছে অনেক লেখাপড়া করার। কুয়াশা ল পড়ছে, তাই কুয়াশা ল পড়তে চাই শুনে ইচ্ছে করে, কিন্তু কখনো বাড়িতে জানাইনি এসব। যদি না মানে, যদি বলে মেয়ে মানুষ এত কিসে লেখাপড়া, লয়ার হয়ে কি হবে, সেই তো শ্বশুরবাড়ি গিয়ে খুন্তি নাড়াতেই হবে। আমার বড় চাচুর বড় মেয়ে ডক্টর হবার ইচ্ছে ছিল, কিন্তু দাদি পড়তে দেননি। অযথা নাকি টাকা নষ্ট। আর দেখেন না, আমার বছর যাবৎ বিয়ের দেখাশোনা চলতো, অথচ আমি জানতামই না কতটা হেলা ফেলা মনে করে আমাকে। বড় ভাইরাও বাবার মতো শাসন করে রাখেন। বাড়িতে এসে যখন এসব শুনলাম, বিশ্বাস করুন পুরো পৃথিবীটাই ঘুরে গিয়েছিল আমার। ভেবেই নিয়েছিলাম আমার আর পাওয়া হবে না আপনাকে। আমি শিশির ভাইয়ের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। ভাইয়া না থাকলে এসব হতো না বোধহয়। ভাইয়ার বুদ্ধি, বিচক্ষণতা সত্যি অমায়িক। সব দিকে হ্যান্ডেল করে নিল।
আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তিনি আমার ভাগ্যে আপনাকে লিখেছেন। শিশির ভাইয়ার মধ্যে আমাদের এক করে দিলেন। কান্না করতে করতে কথাগুলো বলল স্মৃতি। রিজভি সবটা শুনল। সেও শিশিরের কাছে কৃতজ্ঞ। বন্ধু সে পেয়েছে কপাল করে। আল্লাহ এমন বন্ধু কয়জনকে দেয়। আজ যদি আল্লাহ সহায় না হতেন, শিশির যদি রাজি না করাতে পারত, তাহলে কি হতো? ভাবতে ভাবতে স্মৃতিকে শক্ত করে জড়িয়ে ধরল। স্মৃতি আরো কিছুক্ষণ কাঁদল। রিজভি স্মৃতিকে বুক থেকে তুলল। এবার কপালে চুমু খেয়ে বলল, কেঁদো না আর, আল্লাহ আমাদের সহায় হয়েছেন। আমাদের পথ চলা দীর্ঘ হয়েছে। যতকাল বাঁচবো একে অপরকে আঁকড়ে ধরে আগলে রেখে বাঁচবো। আমরা একে অপরের নিয়তিতে ছিলাম, এই জন্যই তোমার পরিবার মেনেছেন। না মানলেও আমরা এক হতাম। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব। চলো। থামল রিজভি। আবার বলল, আর তুমি পড়বে, তুমি ল নিয়ে পড়বে, আমি পড়াবো তোমায়। সব রকম সুযোগ পাবে তুমি। এখন তুমি আমার অধিকার। তোমার ওই বুড়ি দাদির কোনো জড়াজড়ি খাটবে না, আর না তোমার ওই খারুচ বাপ চাচার। স্মৃতি হেসে ফেলল রিজভির শেষ কথাগুলো শুনে। তবে পড়ার শুনে খুশি হলো। আবার জড়িয়ে ধরল রিজভিকে। রিজভিও আগলে নিল মিষ্টি বউকে। স্মৃতি বলল, রিজভি সম্মতি দিয়ে চলে গেল। স্মৃতি ঘরের দরজা আটকে দিল। কিছুক্ষণের মাঝে রিজভি এলো। গোসল করেছে। সারাদিন পর কেমন যেন লাগছিল। শরীর ঘেমেও চিপচিপ করছিল। সকালে গোসল করে বেরিয়েছিল। সে শুধু লুঙ্গি পরে বেরিয়েছিল। স্মৃতি সেদিকে দেখে শরীর হিম হয়ে গেল। নগ্ন শরীর রিজভির। ছেলেটা অমায়িক সুদর্শন। রিজভি ভালোভাবে চুল মুছে তাকালো বউয়ের দিকে। স্মৃতির অবস্থা বুঝে হাসলো ঠোঁট টিপে। বিছানার দিকে এগিয়ে গিয়ে আস্তে করে বলল, এখনই হিম হলে হবে মিষ্টি রসমালাই? রসমালাই তো এখনো ছুঁয়েই দেখলাম না। এই লোকটা পাক্কা ফাজিল, শুধু লজ্জা দেয়। আজ কয়টা মাস এসব শুনে সয়ে গেছে সে। তাই কিছু মনে না করলেও লজ্জা আজ বেশি করছে কেন যেন। আবার গাল লালাভ হয়ে উঠল। রিজভি হাসলো অমায়িক। টি শার্ট পরতে পরতে বলল, উজু করে আসো, নামাজ পড়বো। স্মৃতি সম্মতি দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর অজু করে এলো। দুজনে নফল নামাজ সহ তাহাজ্জুদ পড়ে নিল। আল্লাহর কাছে দুহাত তুলে হাজার হাজার শুকরিয়া আদায় করলো। সাথে এই নতুন জীবনের সূচনা যেন হাজার বছরের দীর্ঘ হয় সেই দোয়াও করলো। দুজন নামাজ শেষ করে উঠল। রিজভি এবার বিছানায় বসে স্মৃতির দিকে পূর্ণ দৃষ্টি দিল। সে মিররের সামনে নিজের কাজ করছে। মেয়েটাকে শাড়িতে অসাধারণ লাগছে। এই শাড়ির জন্যই তো সেদিন মেয়েটার উপর সে পিছলে ছিল। পুরো রসমালাইয়ের জিব্বা। লাল টুকটুকে একটা সিল্ক শাড়ি পরেছে স্মৃতি। লম্বা দীঘল কালো চুলগুলো খোপা করা। পেছনে ঘাড়ের উপর বড় বড় বল হয়ে আছে খপার জন্য। শরীরে টুকটাক ছোট ছোট সোনার গহনা। রিজভি বাড়ি থেকে কিছুই আনেনি, শুধু আংটি এনেছিল রিজভির মা। বিয়ের কিছুই ভাবনাই ছিল না। রিজভির মা ছেলে বউকে পরে সব দিবে জানিয়েছেন। হঠাৎ বিয়ে আর কি বা হয়। রিজভি উঠে গিয়ে স্মৃতিকে পেছন থেকে জড়িয়ে ধরল। খোপার চুলগুলো দিল ছেড়ে। ঝরঝর করে ছড়িয়ে পড়ল পুরো পিঠ, কোমর বেয়ে। কোমরের নিচে চলে গেল। রিজভি দেখে অভিভূত হলো। এদিকে স্মৃতি জমে আছে। রিজভি তার পেটে হাত রেখেছে, তাও আবার নগ্ন পেটে। শাড়ির আঁচলের নিচ দিয়ে ভেতর পর্যন্ত জড়িয়ে আসছে। রিজভি চুল দেখিয়ে বলল, তোমার এই চুলগুলো আমার ভীষণ প্রিয় জানো। শিশিরদের বাড়ি থেকে দেখেছিলাম প্রথম, এত সুন্দর চুল আমি দেখে অভিভূত হয়েছিলাম। স্মৃতি লজ্জা মাখা হাসি দিয়ে মাথা নুয়ে নিল। স্মৃতি রিজভির কাঁধের অনেকটা নিচে লম্বাটে, তবে সেটাতে রিজভির কোনো ভাবান্তর নেই। তার ছোট খাটো গুলুমুলু রসমালাই সে। এত মিষ্টি কেন মেয়েটা? রিজভি কিছুক্ষণ মিররে দেখল স্মৃতির নুয়ে রাখা বদনখানি। এরপর কোলে তুলে নিল। হঠাৎ স্মৃতির চমকে উঠল, গলা জড়িয়ে ধরল ভয়ে। আতঙ্কিত কণ্ঠে বলল, আরও পাও ভয়? আমি তোমার ভয়ে দেখবো আজ, কিন্তু আজ ছাড়ছি না আমার রসমালাই আজ আমি খাবই। সুযোগ করে দিল আমার খারুজ শ্বশুরমশাই, সেই সুযোগ হাতছাড়া করবো আমি? আমি বোধহয় প্রথম যে পরীক্ষায় হল থেকে বেরিয়ে প্রেমিকার বাড়িতে এসে বিয়ে করে, আবার সেই শ্বশুর বাড়িতে বাসর করবো, তাও আবার লুঙ্গি পরে। ভাবা যায় কি কপাল আমার। বলে রিজভি দাঁত বের করে দুষ্টু চোখে দুষ্টু হাসল। স্মৃতির জমে ক্ষীর।
তার ভেতরে তুফান শুরু হয়েছে। হাঁপুড়ের মতো ওঠানামা করছে বুক। লজ্জায় না পেরে রিজভির বুকে মুখ গুজে দিল। সুখ সুখ লাগছে তার, প্রজাপতির ন্যায় উঠতে ইচ্ছে হচ্ছে। রিজভি দেখে এবার শব্দ করে হেসে ফেলল। হেসে দিয়ে স্মৃতিকে কোলে নিয়েই বিছানায় বসলো। মাথাটা ঝুঁকিয়ে স্মৃতির কানের কাছে ফিসফিস করে বলল, আমার রসমালাই কি শুধু লজ্জা নিয়েই থাকবে, নাকি একটু টেস্টও করতে দেবে? পুরো ডিব্বা কোলের ওপর নিয়ে বসে আছি, সামনে রেখে অপেক্ষা করতে পারছি না তো আর। রিজভি এরকম লাগামহীন কথায় স্মৃতি বারবার মরছে। রিজভিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। সে তুলবে না। আজ এ ছেলে তাকে লজ্জা দিয়ে দিয়েই খুন করে ফেলবে নির্ঘাত। মুখ তুলে তাকানোর ক্ষমতা নেই তার। রিজভি বুঝে সে এবার নিজে থেকেই বউয়ের মুখ তুলল। তাকালো মুখের দিকে। স্মৃতির চোখ বন্ধ। আদেশের সুরে বলল, তাকাও আমার দিকে, আর দ্বিধা থাকলে বলো আমাকে। আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি অপেক্ষা করব। স্মৃতি এবার চট জলদি চোখ খুলে তাকালো রিজভির চোখের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে নেশায় বোধ হয়ে উঠল সে। তার স্বামী এখন এই ছেলে। ভালোবাসা এতগুলো মাসে যেখানে সাধনা করে পেয়েছে, সেখানে বাধা মানা কিসের? তারা এক হতে পারলে অন্তরের জ্বালা মিটবে। স্মৃতি সম্মতি বোঝাতে রিজভির গলা আঁকড়ে ধরল। আরেকটু ঘনিষ্ঠ হতে চাইল। রিজভির চোখের দিকে তাকিয়ে বলল। রিজভি সম্মতি তো পেলই, সাথে খুশিও হলো। হিমের মুখে থেকে ভালোবাসি শব্দটা বের হওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। এটা নিয়ে দুবার বলল স্মৃতি ভালোবাসি। রিজভি মুচকি হেসে স্মৃতিকে আরও টেনে নিল। স্মৃতির নগ্ন নরম পেটের মাঝে হাত গলিয়ে শক্ত করে ধরল। ঝুঁকে স্মৃতির ঠোঁটে ঠোঁট দিল। স্মৃতি রিজভির ঘাড় আঁকড়ে ধরে সম্মতি দিল। রিজভি স্মৃতির পেট খামচে ধরল। গুঙ্গিয়ে উঠল সে। কিন্তু রিজভি আরও গভীর হলো। তার ছোঁয়া চাওয়া সব গভীর হতে লাগলো। স্মৃতি সামলাতে ব্যস্ত হলো অস্থির স্বামীকে। রিজভি অবশেষে পেল তার রসমালাইকে পুরোপুরি রূপে। আজ থেকে কোনো বাধা নেই। প্রণয়ের পরিণয় হয়েছে। তাদের প্রণয়ের পূর্ণতা পেয়েছে। মিলনে তাদের নিয়তি এক সূত্রে বাধা পড়েছে। তারা ভালোবাসা সফল হয়েছে তাদের। জীবনের সঙ্গী হয়েছে দুজন। এখন তারা অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী। এদিকে কুয়াশা হেসে কুটি কুটি হচ্ছে। সে কখন থেকে সে হেসেই চলেছে। সেই হাসি যেন থামাথামির নাম নেই। বিছানার মাঝখানে বসে থেকে থেকে দম ফাটানো হাসিতে মত্ত হচ্ছে সে। আর শিশির বিরক্ত মুখে চোখ মুখ কুচকে বইয়ের হাসি দেখে যাচ্ছে। কুয়াশার হাসির কারণ শিশিরকে লুঙ্গি পরা অবস্থায় দেখা। স্মৃতির বাড়ি থেকে শিশিরদের আলাদা ঘর দেয়া হয়েছে। রাতে শোবার জন্য শিশিরকেও লুঙ্গি দেয়া হয়েছে। মূলত যখন থেকে শিশিরকে লুঙ্গি পরে বের হতে দেখেছে, তখন থেকে তার হাসি সঙ্গী হয়েছে। আসলে শিশির লুঙ্গি বেশি পরে না। সে বাড়িতে থাকলে ট্রাউজার পরেই থাকে, আর রাতেও সেটা পরেই শয়। লুঙ্গি খুব প্রয়োজন ছাড়া ইউজ করে না। ঘরের বাহিরে তো একদমই না। আর নাকি আনইজি লাগে। আর বিয়ের পর লুঙ্গি পরাও হয়নি। সেজন্য কুয়াশা এখন লুঙ্গিতে দেখে হেসে কুটি কুটি হচ্ছে। আগে পড়েছে কিনা কুয়াশার সেসব মনে নেই। বড় হওয়া অবধি আজ প্রথম দেখলো। কিন্তু কুয়াশার কাছে নাকি খুবই হাস্যকর লাগছে লুঙ্গিতে শিশিরকে। শিশির কটমট করছে বউয়ের কারবার দেখে। আশ্চর্য, পাগলের পাল্লায় পড়লো তো। লুঙ্গিই তো পড়েছে সে। এখানে হাসির কি আছে এত অদ্ভুত? না পেরে দিল ধমক, বলল, এই কবর ঠাসা, থামবি তুই? কুয়াশা হাসতে হাসতে বলল, হাসি থামছে না। সিরিয়াসলি তোমাকে সেই লাগছে। আসো একটা ছবি তুলে দেই। শিশির কুয়াশার মাথায় এবার জোরে সরে চাটি বসালো। কুয়াশার হাসি এবার আপনা আপনি পালালো। কথাই আছে না, মায়ের মা আগে ভূত পালায়, ঠিক তেমন। শিশির বলল, ফাসিল, থামে না বলে তোর হাসি? মারার আগে ভূত পালায়। তোকে 24 ঘন্টা মারার উপরে রাখতে হবে। কুয়াশা দাঁত কিরমির করতে করতে শিশিরের 14 গোষ্ঠী উদ্ধার করছে। শিশির আবার বসালো চাটি। এবার রেগে গেল কুয়াশা। মানে তার কাছে হাস্যকর লেগেছে বলে সে হেসেছে, সেটাও আবার তারই মুখে। তো এই বুনোলের কি খসে পড়লো তাতে, যার জন্য মারতে হবে? রেগে বলল, এই বুনল, আমার হাসি পেয়েছে তাই হাসছি। এখানে মারার কি হলো, পেয়াদব বুনো ওল?
শেষ কথাটা বলতে বলতে আধশোয়া হয়ে বসে থাকা শিশিরের চুলগুলো দিল আচ্ছা মতো টেনে। শিশির দুহাত দিয়ে কুয়াশার হাত ছাড়িয়ে নিল, রাগ নিয়ে তাকালো, বলল, ফাসিল, হাসছিস তুই আমার উপর? আর আমি ছেড়ে দেব? ওরা এখন লুঙ্গি পড়তে দিল, এখানে আমি ট্রাউজার কই পাবো গোবর ঠাসা? এই তো তোর হাসতে কেন হচ্ছে? কখনো দেখিনি তাই। কেন, তুই তোর স্বামীকে ছোট থেকে দেখার সুযোগ পেয়েছিস, অথচ লুঙ্গি পরা দেখিস নে? কুয়াশা ভাবা চাকা খেলো, বলল, ধুর, আগে দেখেছি বলে মনে পড়ে না, আর বড় হয়ে একদিনও দেখিনি। শিশির ভাবল সত্যিই সে তো কখনো বাহিরে লুঙ্গি পরে বেরই হয়নি। আর সে কেন, কোনো ভাই না, বেশি একটা লুঙ্গি পরে বেরোই না, বাবা চাচু পরে শুধু। আর তুষার তুহিন ভাই মাঝে মাঝে পরে বের হয়, নিহারও কখনো লুঙ্গি পরে না, বলল, হ্যাঁ তা ঠিক, আমি লুঙ্গি পরে বের হই না, প্রয়োজনে পড়ি, বিয়ের পর পরেও নে। আর যখন থেমে গেল। তীব্র বিব্রত হলো শিশির। কুয়াশা ভ্রু কুচকে চেয়ে রইল, জিজ্ঞেস করল, কি? শিশির নিজেকে সামলে নিয়ে বলল, না মানে যখন লুঙ্গি পরার মতো পরিস্থিতি হয়েছিল তখন তোর জন্মই হয়নি, আর হলেও ছিলি ল্যাদা বাচ্চা, দেখবি কি করে। কুয়াশা খুবই লজ্জা পেল, কি জ্বালা, বউয়ের বড় হওয়া দেখেছে এই বুনল। শিশির বুঝে হাসলো ঠোঁট কামড়ে। কুয়াশা পেট ধরে উঁচু করে তুলে বসিয়ে নিল নিজের উড়ুর উপর। সে আধশোয়া অবস্থায় বসে, কুয়াশার ঠোঁটে লজ্জা মাখা হাসি বুঝছে এখন। শিশির তা দেখে বলল, কি ভাগ্য আমার, বউর জন্ম হবার পর থেকে বড় হওয়া পর্যন্ত দেখলাম তুই নর্মাল ডেলিভারিতে হয়েছিলে, তারপর রাতে। আমার খুব বেশি কিছু মনে নেই, তবে 4 বছর বয়সের স্মৃতি কিছু কিছু মনে থাকে। আমারও আছে, রাতে তো আর জেনেছিলাম না যে বউ আমার পয়দা হয়েছে। শেষ কথাটুকু বলতে গিয়ে শিশির নিজেই হেসে ফেলল। কুয়াশা তা শুনে ফুঁসে উঠল। কয়েকটা কিল ঘুষি চাপ্পড় থাপ্পড়ও ফ্রিতে খেলো বউয়ের হাতে। সেগুলো দিয়ে কুয়াশা ক্ষান্ত হলো না, শিশিরের চুল ধরে টেনে দিয়ে বলল, ফাজিল বোনো ওল। শিশির হেসে কুটি কুটি হচ্ছে কথাটা ভাবলেই। হেসে নিয়ে আবার বলল, আরে শুনবি তো গল্পটা? বলে সে আবার বলা ধরল। তো সকলে যখন শুনলাম বউ আমার পয়দা হয়েছে তখন কিছু বুঝছিলাম না। তারপর যখন তোকে দেখলাম ছোট আম্মুর কোলের মাঝে শুয়ে ফ্যালফ্যাল করে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছিস, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলে, তখন বুঝলাম তোর কথা বলেছে সব। সকলের আধিক্যতে দেখে আমি রীতিমতো বিরক্ত। ভাবছিলাম চোখ এত নাচানাচির কি আছে সকলের, তোকে নিয়ে সব আমোদে আহ্লাদে মাতাল। আমার পাত্তা আর কেউই দিচ্ছিল না, রাগে ফুসতাম। আমার আদর সব তুই নিয়ে নিলি, তোকে নিয়ে সকলে ব্যস্ত হলো। এর কোল থেকে ওর কোলে ঘুরতে লাগলে। আমি যে ওই বারের, তাই সকলে ভুলে গেছে। ছোট চাচ্চু আমি বলতে পাগল ছিল, অথচ তুই হতে না হতেই তোকে নিয়ে আদর করা শুরু করলো। আমি আর বেশি আদর করতো না। নেহার ভাই তোকে কোলে করে নিয়ে বসে থাকতে লাগলো। সে তোর কাছ থেকে উঠবেই না, ভাবটা এমন। ও তো ছোট ছিল, তবুও কি বুঝেছিল কে জানে, কিন্তু আমার কেন যেন তোর উপর রাগ ছাড়া কিছু আসছিল না। আমাকে কেউ বেশি করে নিত না, আর আদর করতো না। ভাইরা তোকে নিয়ে ঘুরতো, এসব দেখে ছোট্ট আমি খুব হিংসা করতাম। এরপর থেকে তুই যত বড় হতে লাগলে তত হিংসা হতে শুরু করলো, কারণ সকলে তোর গুণগানে পঞ্চমুখ। কিউটের ডিব্বা হয়েছিল নাকি, কিন্তু তোকে তো আমি তাকিয়েও দেখতাম না, দেখলেই মারতে ইচ্ছা করতো। তোকে আমার কাছে পেতনের চেয়ে কম কিছু লাগতো না। এইটুকু বলতে না বলতেই আবার খেলো মার। বুকের উপর কিল খেলো বউয়ের হাতে। শিশির আহ করে উঠে হাসলো, আবার বলল, আরে আগে তেমন কিছু মনে হতো আমার, তোকে সহ্য করতে পারতাম না। ভাইরা যে আতিক্ষাতে তোকে নিয়ে করতো, বাবা রে বাবা, যেন মেয়ে আর কারো বাড়ি নেই। হ্যাঁ, যদি একটা মেয়ে ছেলে, তা তোর জন্য কেন অন্য নতুন কমাতে হবে? কুয়াশা শিশিরের বুকের উপর এবার শুয়ে পড়ল উড়ুর উপর বসে থাকতে থাকতে। শুয়ে শিশিরের বুকে কামড় দিল আলতো করে, বলল, হিংসুটে বোনো ওল একটা তুমি। আর আদর কমে ছিল না তোমার, শুধু আমার আদর বাড়িয়েছিলে বলে তোমার এমন মনে হতো। হ্যাঁ, কিন্তু তখন তো ছোট ছিলাম, ওসব বুঝতাম না কে। কুয়াশা উত্তর করল না। শিশির কুয়াশা চুল কানের পিঠে গুজে দিল। ডান হাতটা তুলে কুয়াশার গালে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের পাশে স্লাইড করতে লাগলো। করতে করতে বলল, তোকে তো বিয়ের পর থেকে অন্য রূপে অন্য চোখে দেখা শুরু করলাম। বিয়ে না হলে বোধহয় জীবন হিংসার পাত্রই থাকতে। কিউটের ডিব্বা, তোকে বিয়ের পর মনে হয়েছে
আগে যদি জানতাম সেদিন ওই কাপড়ের টুকরোর মাঝে শুয়ে বড় বড় চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা একটুখানি মেয়েটা বউ হবে আমার, তাহলে বোধহয় হিংসা না করে সেদিন থেকে আদর করা শুরু করতাম।